আসসালামু আলাইকুম। সো অলরেডি আমরা দেখেছি আমাদের এনার্জি ট্রানজিশনের জন্য আসলে কী ধরনের ইনস্টিটিউশন আমাদের আছে এবং সেখানে কী ধরনের রিফর্ম বা কী ধরনের চেঞ্জেস প্রয়োজন, আমরা আসলে কী ধরনের চেঞ্জ দেখতে চাই এবং উদ্দেশ্য হচ্ছে যে ক্লিন এনার্জি ট্রানজিশন করা। তো একটা জিনিস আমরা অনেক সময় বলি রিনিউয়েবল এনার্জির কথা, বাট এনার্জি এফিসিয়েন্সিকে আমরা অনেক সময় ভুলে যাই, বাট দ্যাট ইজ অলসো এ কোর ইম্পর্ট্যান্ট অফ এনার্জি ট্রানজিশন গ্লোবালি। যদি আমরা ট্রানজিশনের কথা বলি তাহলে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন, টেকনোলজি, ইনস্টিটিউশনস এবং ইনেবলিং এনভায়রনমেন্ট, তিনটারই একটা কম্বিনেশন প্রয়োজন। কারেন্টলি দেখতে পাচ্ছি যে ক্লিন এনার্জি কম্পেয়ার টু এ ডিকেড এগো, সো ইট ইজ মোর ইকোনমিক্যালি ভায়াবল এবং ইকোনমিক্যালি কম্পেলিং ফর বাংলাদেশ, বাট স্টিল আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গত কয়েক বছর যাবৎ অনেক আলোচনা হয়েছে ইনহ্যান্সড অ্যাম্বিশনের জন্য ক্লিন এনার্জি ট্রানজিশনে, কিন্তু এই আলাপের পরেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল পাওয়ার সেক্টরের পোর্টফোলিওতে এটার কন্ট্রিবিউশন জাস্ট ওভার 3%। যদি আমরা অন গ্রিড সিস্টেম কনসিডার করি, অফ গ্রিড সিস্টেম কনসিডার করলে তাহলে এটা 4.6%। হ্যাঁ, এবং যেটা বলছিলাম যে ল্যাক অফ ক্যাপাসিটি, পলিসি কোহেরেন্স এবং সেই সাথে ল্যাক অফ কোঅর্ডিনেশন, এর সাথে আরও ফ্যাক্টর থাকতে পারে। দিজ আর সাম কি ফ্যাক্টরস যেটা আসলে আমাদের কারেন্ট স্ট্যাটাস যেটা আমরা দেখতে পাচ্ছি এনার্জি ট্রানজিশনের ক্ষেত্রে, যেটা আমাদেরকে এখনও পিছিয়ে রেখেছে। সো সেটা এক্সপ্লোর করার চেষ্টা করবো আর কি এখানে। সো এটা হয়তো পুরোপুরি দেখা যাচ্ছে না সামহাও। সো মেজর ইনস্টিটিউশন যেগুলো আমরা দেখতে পাচ্ছি, অলরেডি এর আগের প্রেজেন্টেশনে প্রিয়তি শেয়ার করেছে, বাট স্টিল আমরা যদি দেখি কি ইনস্টিটিউশনস, প্রথমেই কিন্তু আসলে যত যাই বলি না কেন, মিনিস্ট্রি অফ পাওয়ার, এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস, দিস ইজ দ্য prime organization for whatever change we want, we expect in the sector, because it provides the policy, leadership, strategies, আমরা যেটাই বলি না কেন সেক্টরের জন্য সে একটা মেজর অর্গানাইজেশন। দেন আমরা যদি কথা বলি তাহলে আমাদের সাথে আসছে দুইটা সাইড। ওয়ান সাইড অফ দ্য স্টোরি, সেটা হচ্ছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এবং ইউটিলিটিস। পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অনেক বদনাম থাকতে পারে, কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, যে সময় থেকে আমরা এই প্রাইভেটাইজেশনের কথা বলেছি, হ্যাঁ, সিগনিফিকেন্টলি আমরা প্রাইভেটাইজেশনের দিকে মুভ করেছি, তখন থেকে আমাদের পাওয়ার সেক্টরের প্রবলেমগুলো গ্র্যাজুয়ালি বেড়েছে। বিপিডিবির সক্ষমতা গত 4-5 বা 6-7 বছরে পুরোপুরি ইউটিলাইজ করা যায় না, রাদার ফোকাস ছিল প্রাইভেট সেক্টরের দিকে, এবং গ্র্যাজুয়ালি অনেকগুলো প্রবলেম আনঅ্যাড্রেসড থাকার কারণে আজকের এই সাবসিডি প্রবলেম আমরা বলি, বা আদার্স যে প্রবলেম আছে সেটা, এবং সাথে বিপিডিবি নয়, আমি এখানে বলার চেষ্টা করছি বিপিডিবি অ্যান্ড আদার ইউটিলিটিস ইনক্লুডস এভরিথিং, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন, অল ইউটিলিটিস। এবং সে সাথে আমাদের তো পেট্রো বাংলা রয়েছে, যেহেতু বিপিডিবি হচ্ছে পাওয়ার সাপ্লাই অ্যান্ড তার ইউটিলিটি, এবং পেট্রো বাংলা হচ্ছে এবং রিলেটেড এজেন্সিস তারা হচ্ছে এনার্জি সাপ্লাইয়ের ক্ষেত্রে রেলিভেন্ট। আমরা যদি এরপর দেখি ক্লিন এনার্জি ট্রানজিশন, দেন সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি, তার রেসপন্সিবিলিটি তিনটা বেসিক্যালি মেজর ফোকাস যদি আমরা করি: রিনিউয়েবল এনার্জি প্রমোশন, এনার্জি এফিসিয়েন্সি প্রমোশন, এবং সেই সাথে হচ্ছে কন্ডিউসিভ পলিসি রেগুলেশন, এই জিনিসগুলোতে সাপোর্ট দেয়া। সাথে রয়েছে আমাদের, যেহেতু এনার্জি ট্রানজিশন শুধুমাত্র আমরা পাওয়ার এনার্জির কথা বললেই তো হবে না, সাথে আমাদের ইলেকট্রিক ভেহিকলস বা ইভির কথা বলতে হবে, সেখানে রেলিভেন্ট এজেন্সিসগুলো রয়েছে, বিআরটিসি, বিআরটিএ। স্ট্যান্ডার্ডস খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বিকজ কনফিডেন্স ইন দ্য মার্কেট সেটা খুব জরুরি। লোকজন যখন ইনভেস্ট করবে স্মল স্কেল প্রজেক্টের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে সেটা গ্যাপ থেকে যায়। সো বিএসটিআইয়েরও মেজর একটা রোল রয়েছে। অন দ্য আদার হ্যান্ড, প্রাইসিং রিলেটেড ইস্যুতে বিইআরসি তার রোল রয়েছে, মার্কেট বেসড প্রাইসিং, বাট সেটা আমরা করতে পারছি না, সেটারও লজিক্যাল কারণ আছে। National Board of Revenue, so it also has important role, particularly for different incentives, কারণ ক্লিন এনার্জি টেকনোলজিগুলোর ক্ষেত্রে ইম্পোর্ট ডিউটি ওয়েভার দেওয়া বা রিডাকশন, এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এনবিআর রিমেইনস অ্যাজ অ্যান ইম্পেডিমেন্ট, যারা এই জিনিসটা করতে অনেক ক্ষেত্রে বিকজ অফ ল্যাক অফ কোঅর্ডিনেশন, এবং স্ট্রেডা, পাওয়ার ডিভিশন, এনবিআর, সো এই কোঅর্ডিনেশনটা কখনোই হচ্ছে না, যে কারণে বারবার বলার পরেও কিছু কিছু জায়গায় ইম্পোর্ট ডিউটির প্রভাবটা থেকে যাচ্ছে। এবং বাংলাদেশ ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সো লো কস্ট ফাইন্যান্সিং সেটা জরুরি। এবং সাথে রয়েছে, আমরা অনেক আলোচনায় অনেক সময় অনেক ইনস্টিটিউশনের কথায় আসে, কিন্তু আমরা বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন, বিএসআরইএস, তারও কিন্তু মেজর একটা রোল আছে ইনস্টিটিউশনের কথা যদি বলি, এবং আদার্স অ্যাসোসিয়েশন যারা, সো প্রত্যেকেরই রোল আছে এই এনার্জি ট্রানজিশনে। অ্যান্ড দেন অফকোর্স ফর এনডিসি যখন আমরা চিন্তা করি, তখন মিনিস্ট্রি অফ পাওয়ার,
সাথে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ তারও একটা রোল আছে। আর অন দ্য আদার হ্যান্ড আমাদের পাওয়ার সেক্টর ওভার ক্যাপাসিটি অ্যানাদার প্রবলেম, যেটা ক্লিন এনার্জি ট্রানজিশনের ক্ষেত্রে অ্যানাদার অবস্টাকল। বিকজ আমরা যদি দেখি লাস্ট 6-7 ইয়ার্স, তাহলে আমাদের যে রিজার্ভ মার্জিন যেটা ছিল, ওভার ক্যাপাসিটি যেটা ছিল 36.8%, সেটা এখন বেড়ে গ্র্যাজুয়ালি 61.3%। এটা অক্টোবর 2024-এর ডাটা। সো এবং এটা খুব তাড়াতাড়ি এটা 66%কে ক্রস করে যাবে। সো এই ওভার ক্যাপাসিটি অনেক ক্ষেত্রেই ক্লিন এনার্জির জন্য একটা ইম্পেডিমেন্ট, পার্টিকুলারলি গ্রিড বেসড ইলেকট্রিসিটির জন্য। হাই ইম্পোর্ট ডিউটিস যেটা বলছিলাম, এনবিআর এর রোল যেটা, সেখানে হাই ইম্পোর্ট ডিউটিস স্টিল ইজ অ্যান ইম্পেডিমেন্ট বিকজ অফ ল্যান্ড ক্রাইসিস। আমাদের ভবিষ্যতের অনেক কিছু হয়তো ডিস্ট্রিবিউটেড রিনিউয়েবল এনার্জি বেসড হবে, সেটার দিকে হয়তো আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে। কিন্তু অনেক বছর, 5 থেকে 6 বছর যাবত, 4-5 বছর যাবত আলোচনার পরেও পার্টিকুলারলি রুপটপ সোলার এবং আমরা যদি সোলার ইরিগেশন ডিস্ট্রিবিউটেড যে সিস্টেমগুলো আছে প্রত্যেকটার জন্যই আমাদের ভেরি হাই ইম্পোর্ট ডিউটি, সেটা বিভিন্ন অ্যাক্সেসরিজের জন্য 11 থেকে 58.6% পর্যন্ত আছে। তবে ক্যাপিটাল মেশিনারি হিসেবে যদি ইন্ডাস্ট্রি ইম্পোর্ট করে রুপটপ সোলার, সেক্ষেত্রে সোলার প্যানেলের ইম্পোর্ট ডিউটিটা সে ওয়েভার পায় আপ টু 1, সেটা 1%-এ নেমে আসে। স্টিল অন্য ক্ষেত্রে যদি এটা সোলার ইরিগেশন হয় বা আদার্স হয়, কিংবা কমার্শিয়াল বিল্ডিং কিংবা রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়, সেক্ষেত্রে এই ফুল ডিউটিটা অ্যাপ্লিকেবল। কাজে এটা একটা বোটলনেক। আমরা যদি সিম্পল একটা অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে দেখি যে 100 মেগাওয়াটের যদি একটা টোটাল ক্যাপাসিটি রুপটপ সোলার আমরা এবছর করি, সেক্ষেত্রে যে পরিমাণ ইম্পোর্ট ডিউটি আসবে, সেটা বেসিক্যালি 2022-23 অর্থ বছরে আমরা যে পরিমাণ রেভিনিউ কালেক্ট করেছি থ্রু ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ট্যাক্স, সেটার 0.06%-এরও কম। সো কাজে দ্যার ইজ এনাফ রেশনাল টু rationalize this import duty, because সেই 100 মেগাওয়াট সিমিলার পরিমাণ রেভিনিউ আমাদেরকে 1 বছরই সেভ করতে পারবে আমরা তেল আমদানি কমিয়ে, এবং এটা 25 বছর যাবত সেভ করবে। সো আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনাল বেনিফিটটা আমরা 25 বছর ধরে পাবো, যেটা ওয়ান অফ রেভিনিউ মাত্র তার 25/1 ভাগ। সো এটা চিন্তা করার ব্যাপার আছে। সো এই জায়গাগুলোতে ফোকাস করার প্রয়োজন আছে। অ্যান্ড অল টুগেদার যদি ফাইনালি বলি, সো ফিউচারে আসলে আমাদের অ্যাক্সিলারেট করতে হবে ক্লিন এনার্জি, বাট এটার জন্য আসলে সাফিসিয়েন্ট টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আমাদের প্রয়োজন। শুধুমাত্র ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি সেটা না, ইন টার্মস অফ ব্রডার স্টেক হোল্ডার যারা, তাদের টেকনিক্যাল ক্যাপাসিটি এবং সাফিসিয়েন্ট ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, এবং সুইটেবল পলিসি এবং ইনস্ট্রুমেন্ট। এবং ফাইনালি যেটা, সেটা হচ্ছে যে সো দিস রেলিভেন্ট স্টেক হোল্ডার শুড বি অন বোর্ড এবং স্ট্রিমলাইন্ড। ব্যাপারটা এরকম না যে ইন আইসোলেশন শ্রেডা কোনো প্রজেক্ট করবে বা শ্রেডা এই সেক্টরকে ট্রান্সফর্ম করবে, বাট অফকোর্স মিনিস্ট্রি অফ পাওয়ার, এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস, শ্রেডা, অ্যান্ড দেন বিপিডিবি অ্যান্ড আদার ইউটিলিটিস, দে অল শুড বি অন বোর্ড। এবং ফাইনালি যেটা, সেটা হচ্ছে যে আসলে আমাদের উইন্ডো অফ অপরচুনিটি যেটা আমরা দেখতে পাচ্ছি ফর ক্লিন এনার্জি ট্রানজিশনে, সেটা আসলে র্যাপিডলি ন্যারোয়িং ডাউন। হ্যাঁ, কিন্তু বাট স্টিল আমরা যদি এই স্ট্রিমলাইনটা করতে পারি ইনস্টিটিউশনগুলোকে, তাহলে আমরা এটা করতে পারবো। থ্যাংক ইউ।